আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। টিম আর্জেন্টিনাকে কেন্দ্র করে আমরা আরও একবার আলোচনা করব এই টাফ টাইমটার পরে, এবং এই টাইমটা আমাদের সকলের জন্য টাফ শুধুমাত্র একটা ফাইনাল হারার জন্য নয়। পুরো বিশ্বকাপ জুড়ে যত রকমের মিস ইনফরমেশান, মিথ্যা প্রোপাগান্ডা এবং আর্জেন্টিনার বিরুদ্ধে অপপ্রচার যা কিছু হয়েছে এবং যা কিছু ফ্যানবেস হিসেবে আমাদেরও সহ্য করতে হয়েছে, তারপরে সত্যিকার অর্থে একটা ব্রেকের দরকার ছিল এবং এটা মেন্টালি ফিজিক্যালি সকলের জন্য টাফ ছিল। এই ব্রেকটা আর্জেন্টিনার থিঙ্ক ট্যাঙ্কও নিচ্ছে। আমি আশা করছি ব্রেকটা আপনারাও নিয়েছেন, কারণ আমাদেরকে আরও একটা ফ্রেশ স্টার্ট করতে হবে, আরও একবার নতুন করে আলোচনাটা শুরু করতে হবে। এবং আমি সবসময় বলি, আরও একবার বলি, ফুটবল ফ্ল্যাগের শুরুই হয়েছিল আর্জেন্টিনার কাছে যখন কিছুই ছিল না, একটা রিবিল্ডিং ফেজ দিয়ে, নতুন নতুন প্লেয়ারদেরকে দিয়ে আলোচনা দিয়ে আরও একবার ফুটবল ফ্ল্যাগের আরও একটা নতুন জার্নি শুরু হবে এই রিবিল্ডিংটা খোঁজার জন্য, নতুন করে শুরু করার জন্য। সো ওই টাইপের আলোচনা করব। ইয়াংস্টার প্লেয়ারদেরকে ঘিরে আপনাদের অনেকে আগ্রহ আছে, সে প্রসঙ্গেও আসবো। তবে প্রথমত আমি কয়েকটা কঠিন সত্য কথা আরও একবার বলিনি, কারণ এগুলো দরকার আছে। দেখুন, আলোচনাটা দুই টাইপের হতে পারে। প্রথম টাইপ পপুলার একটা ডিসকাশন, মানুষজন যা শুনতে চায় তাদেরকে সেটাই শোনানো, এবং সেটা শুনলে ফ্যান বেসটা শান্ত থাকেন। এখানে ভিউ থেকে শুরু করে এই প্যারামিটারগুলো ভালো অ্যাচিভ করা যায়। যেমন সকলেই শুনতে চাচ্ছেন যে ফাইনালে কিছু একটা হয়েছে। আমি আরও একবার বলি, খুব একটা বেশি এমন টাইপের তত্ত্বে আমি আর যেতেই চাই না, কারণ কিছু একটা যদি হওয়ার সন্দেহ আপনি করেন, যেহেতু আপনি দাবি করছেন, প্রমাণ করার দায়িত্ব আপনার। যেহেতু প্রমাণ করার কোনো ওয়ে নেই, এটাতে পড়ে থেকে আমাদের কোনো আসলে লাভও নেই। আমি যেটা দিয়ে আলোচনাটা শুরু করতে যাই সেটা হচ্ছে সেলফ ক্রিটিক্যাল হওয়া, এবং এটা আমি পুরো বিশ্বকাপ জুড়েই বলেছি, এবং এটাও খুব একটা পপুলার ওপিনিয়ন না। কারণ যখনই বিশ্বকাপে এক একটা ম্যাচে লিও মেসি অতিমানবীয় কিছু একটা করছিলেন, তখন আমরা এটাকে শেষ মুহূর্তে এসে এনার্জি আর্জেন্টিনা প্রিজার্ভ করে খেলে, আর্জেন্টিনা 70-75 মিনিট ধরে দেখে, তারপর 10-15 মিনিট ফুটবল খেলে, এমন টাইপের নানা রকমের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করেছি, যেটা আমি সারা বিশ্বের ফুটবল পণ্ডিতদের কখনোই এমন টাইপের তত্ত্ব আনতে দেখিনি। আমরাই আলোচনা করেছি। কেন আলোচনা করেছি সেটা আমার কাছে এখনও ক্লিয়ার না, কারণ ফুটবল আমার জানা মতে এভাবে খেলাটা হয় না। আমার কাছে এখনও এই জিনিসটা মনে হয় যে স্কালোনি যে জায়গা থেকে বিশ্বকাপটা শুরু করেছিলেন, তিনি 22 বিশ্বকাপের ওই কোর টিমটাকেই সেম রাখতে চেয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের শুরু থেকে তিনি নিজেও বলছিলেন, এবং কয়েকটা ম্যাচের পর তিনি নিজেও বুঝতে পেরেছিলেন যে প্লেয়ারদেরকে তিনি 22 বিশ্বকাপে অনেক বেশি করে ডিপেন্ডেন্ট ছিলেন, সেই প্লেয়ারদের ফিজিক্যাল লেভেলটা আগের মতো নেই। এখন যখনই ফিজিক্যাল লেভেলের কথা বলি, অনেকে বয়সের কথা নিয়ে আসেন, যে প্লেয়ারদের বয়স 26, 27, 28 বছর, তাহলে কেন এদের ফিজিক্যাল? দেখুন, বয়স একটা ব্যাপার, আর ফিটনেস বা ওই মোমেন্টে প্রোঅ্যাক্টিভ তাদের আসলে কতটা প্রিপেয়ার্ড সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্যাক্টর। স্কালোনি পুরো বিশ্বকাপের শুরু থেকে বলেছেন যে 7-8 জন প্লেয়ারকে ঘিরে তার ডাউট আছে, এবং তারা আসলে যে পরিস্থিতিতে, যে ফিজিক্যাল সিচুয়েশানে বিশ্বকাপে এসেছেন, সেটা তার জন্য সবচেয়ে বেস্ট সিনারিও না। এর পাশাপাশি ইনজুরি সংক্রান্ত ইস্যু তো ছিলই, যেটা স্কালোনি ভুল করেছেন, যেটা 22 বিশ্বকাপে করতে পেরেছিলেন, এমন কঠিন সিচুয়েশানে কঠিন সিদ্ধান্ত নিয়ে ইয়াংস্টার প্লেয়ারদেরকে দলের সাথে ইনক্লুড করে ফেলা। এনজো ফার্নান্দেসকে পেরেছিলেন, হুলিয়ান আলভারেজকে পেরেছিলেন, এবং ম্যাকঅ্যালিস্টার মতো প্লেয়ারদেরকে পেরেছিলেন। পারার একটা বড় কারণ এটাও ছিল যে এই প্লেয়াররা ততদিনে আর্জেন্টিনার সিস্টেমে কয়েকটা ম্যাচ খেলেছেন। যেমন আলভারেজের মতো প্লেয়ারকে কোপা আমেরিকার 21 দিনে মাঠে নামিয়েছেন, যদিও 21 কোপা আমেরিকাতে আপনি খুব একটা বেশি, যদি একেবারে কাছ থেকে খেলা না দেখেন, তাহলে আলভারেজের প্রেজেন্সটা খুঁজে পাবেন না। তারপরেও তিনি দলের সাথে রেখেছেন, অর্থাৎ তিনি ব্যাকআপ প্লেয়ারদেরকে আগে থেকে প্রিপেয়ার করে রাখছিলেন। যখনই দেখেছেন পারেদেসরা ভালো করছেন না, সেখানে ওই পজিশনে এনজোর মতো প্লেয়ারদেরকে 22-এ নিয়ে এসেছিলেন। 26-এ এসে তিনি এই জিনিসটা করার সাহস পাননি সামহাউ, বরঞ্চ তিনি মেনে নিয়েছিলেন যে এনজো, ম্যাকঅ্যালিস্টার, রড্রিগো ডিপল, এই মিডফিল্ডটা, ডিফেন্সের কয়েকটা পজিশন, এই প্লেয়াররা আগের মতো বল হারালে হাই প্রেস করে বল কেড়ে নিতে পারেন না। আগের মতো প্রেস করলে তারা বল একেবারে লুজই করবেন না, এমন সিচুয়েশান তারা ক্রিয়েট করতে পারেন না, বরঞ্চ বল লুজ করছেন। এটার পেছনে একটা বড় কারণ যে ওই যে বললাম যে মেন্টাল বা ফিজিক্যাল স্টেটে প্লেয়াররা এসেছেন, সেটা 22-এর লেভেলে ছিল না। স্কালোনির কাছে ব্যাপারটা টাফ এজন্য হয়ে গিয়েছিল যে এর আগের 1 থেকে 2 বছর তিনি আসলে ভ্যালেন্তিন বার্কো, নিকো পাজ, লো সেলসোর মতো প্লেয়ারদেরকে এই দলের কোরের সাথে অ্যাডজাস্টেড রাখেননি।
তিনি যথেষ্ট পরিমাণ ম্যাচ আসলে নিকো পাস, বার্কো বা ইয়াংস্টারদেরকে খেলাননি, যে কারণে বিশ্বকাপের মতো একটা সিচুয়েশানে এসে তিনি সেই রিস্কি পথটার দিকে যেতে পারেননি, যেটা তিনি 22ও যেতে পেরেছেন। 22-এ তিনি প্লেয়ারদেরকে রেডিও রাখতে পেরেছিলেন, এবার সেটা তিনি করতে পারেননি। তার কাছে মনে হয়েছে আমি ওই ডিপল, এনজো, ম্যাকদের উপরই নির্ভর করব, তাদের সুবিধার জন্য দরকার হলে আমার ট্যাকটিক্সটা একটু আমি টুইক করে ফেলি, তারপরও আমি আমার কোডটাকে ঠিক রাখি। ট্যাকটিক্সটাতে তিনি কি পরিবর্তন এনেছেন? তিনি দেখেছেন যে প্লেয়াররা যেহেতু বল উইন করতে পারছেন না, বরঞ্চ বল পায়েও রাখতে পারছেন না, সেহেতু আমার বল পায়ে খেলার দরকার নেই, প্রতিপক্ষ বল নিয়ে খেলুক, আমরা এটাতে ইউজ টু, আমরা অনেকটুকু নিচে নেমে এসে সুপার ডিফেন্সিভ মোডে হারাম বল টাইপের ফুটবলও খেলবো। এখন এই হারাম বলের সবচেয়ে বাজে একটা ডিসপ্লে আমরা বিশ্বকাপ ফাইনালে দেখেছি, যেটা নিয়ে আমাদের ডাউট তৈরি হয়েছে যে আসলে এতটাও খারাপ কেন আর্জেন্টিনা খেলবে, যে একটা শটও অন টার্গেট থাকবে না। কিন্তু এটার কিছু না কিছু গ্লিমস কিন্তু এর আগে ছিল, নিদর্শন এর আগে ছিল। এটা হুট করে আকাশ থেকে টুপ করে পড়েনি, যেটা আমরা অনেকে দাবি করছি। ওয়ান্স অ্যাগেন এগুলো পপুলার কথাবার্তা না, বাট মনোযোগ দিয়ে শুনলে এটাতেই আপনাকে একমত হতে হবে। বাংলাদেশের বাইরে আপনি যদি আর্জেন্টিনা কেন্দ্রিক অ্যানালাইসিসগুলো দেখেন, সারা বিশ্বের ফুটবল বিশেষজ্ঞরা এই কথাবার্তাগুলোই বলছেন, সারা বিশ্বকাপ জুড়ে বলেছেন। আমাদের দেশের বাইরে গিয়েও মানুষজন যে ফুটবল নিয়ে অনেক ইনডেপথ আলোচনা করতে পারে আমাদের চেয়ে বেশি, সেটাও অ্যাকনলেজ করা দরকার। এই হারাম বল টাইপের ফুটবল বা বলটা প্রতিপক্ষকে দিয়ে খেলি, এই টাইপের ফুটবলটা কিন্তু আর্জেন্টিনা খুবই প্রেসাইজলি কেপ ভার্দের বিপক্ষে খেলেছে, আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে খেলেছে, এবং সেকেন্ড ইয়েলো কার্ডটা না হলে টাফ হতে পারতো ম্যাচটা আর্জেন্টিনার জন্য। এমনকি আর্জেন্টিনা মিশরের বিপক্ষেও খেলতে বাধ্য হয়েছে, এমনকি ইংল্যান্ডের বিপক্ষে যতক্ষণ পর্যন্ত না ইংল্যান্ড একটা খুবই বাজে সিদ্ধান্ত নিয়েছে লোরেন টমাস টুখেল, যে লো ব্লক ডিফেন্স করা, তা আগ মুহূর্ত পর্যন্ত আর্জেন্টিনা কিন্তু সেটাই খেলছিল। অর্থাৎ প্রতিপক্ষের পায়ে বল থাকলে সমস্যা নাই, তারা পজিশন নেক, আমরা ডিফেন্সিভলি স্ট্রাকচারটা থেকে ম্যাচটা বের করে আনতে পারবো। এটা ফাইনালে এসে ট্যাকটিক্সটা যে ভুল ছিল সেটা একেবারে চোখ বন্ধ করে প্রমাণিত হয়েছে। এই জিনিসগুলো মানতে হবে। এটা ফাইনালে, শুধুমাত্র ফাইনালে দেখেছেন ব্যাপারটা এমন নয়, এটা কেপ ভার্ডের বিপক্ষে ম্যাচ থেকেই কিন্তু ছিল। হয়তোবা ফাইনালে খুবই বাজেভাবে এটা ধরা পড়েছে, কিন্তু এর আগেও কিন্তু ফুটবল ফ্ল্যাগে বারবার করে আমি এই কথাগুলোই বলছিলাম যে স্কালোনি তার ট্যাকটিক্সটা মারাত্মকভাবে চেঞ্জ করেছেন, এবং কিছু কিছু ক্ষেত্রে তার কোনো ক্লু থাকছে না মাঠের মধ্যে কী হচ্ছে, তিনি সেটা কন্ট্রোল করতে পারছেন না, যেটা এর আগে করতে পারতেন। এই জায়গাগুলো থেকে যে ভুলগুলো ছিল সেখান থেকে আর্জেন্টিনাকে শিখতে হবে, এবং প্রথম শিক্ষাটা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই ধারণা থেকে বের হওয়া যে আর্জেন্টিনা আসলে সেটব্যাক টাইপের ফুটবল খেলবে, প্রতিপক্ষর পায়ে বল থেকে আর্জেন্টিনা লো ব্লক ডিফেন্স করে পিছিয়ে এসে খেলবে। এ ধারণা থেকেই বের হয়ে আসতে হবে। অ্যাথলেটিকো মাদ্রিদ, ডিয়েগো সিমিওনি, হারাম বল ট্যাকটিক্স, এই জিনিসগুলো আর্জেন্টিনার ফুটবলের সাথে একেবারেই যায় না। স্কালোনি যদি কোনো একটা জায়গা থেকে আসলেই সমালোচনাযোগ্য কাজ করেছেন, সেটা হচ্ছে আর্জেন্টিনার কাছ থেকে আর্জেন্টিনার আইডেন্টিটিটা তিনি এত বেশি চেঞ্জ করতে বাধ্য হয়েছেন যে এটা দেখতে আমাদের সকলের খারাপ লেগেছে। এর চেয়ে বরং আপনি যদি আক্রমণাত্মক ফুটবল খেলে, বল পায়ে রেখে চেষ্টা করে ফুটবল খেলে, প্রতিপক্ষের জালে কয়েকটা শট নিয়ে নিজে 3টে গোল খেয়েও ফাইনাল হারতেন, স্টিল এটা দেখতে এতটা খারাপ আসলেই মনে হতো না। এখন আমি প্লেয়ারদের প্রসঙ্গে আসার আগে শুরুতে এটা বলে নিচ্ছি, এই যে স্কালোনির সমালোচনার জায়গা আমরা সকলে খুঁজছি, একই সঙ্গে এটাও অ্যাকনলেজ করতে আমরা যেন ভুলে না যাই যে স্কালোনি যা কিছু আর্জেন্টিনার ফুটবলকে দিয়েছেন, ডিসেম্বর পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন, আমি আশা করি তিনি চুক্তিটা নবায়ন করবেন। কারণ এত কিছুর পরেও, এমনকি এই বিশ্বকাপটা যদি আর্জেন্টিনার প্রথম রাউন্ড থেকেও আর্জেন্টিনা বাদ পড়তো, তারপরও আমি বলতাম যে আর্জেন্টিনার ফুটবলে যদি সত্যিকার অর্থে একটা রিবিল্ডিং দরকার হয়, কেউ একজন যদি সে রিবিল্ডিংটা করতে পারেন, সেটা লিওনেল স্কালোনি। সেটা লিওনেল স্কালোনির সাথে পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল, রোবার্তো আয়ালা, এরাই, বিশেষ করে ওয়াল্টার স্যামুয়েলরা এ বিশ্বকাপে সেট পিস থেকে, অর্থাৎ হেডে যে যা কিছু যতগুলো গোল আক্রমণ আর্জেন্টিনার হয়ে বের করে এনেছেন, এটাও কিন্তু একটা নতুন অ্যাচিভমেন্ট আর্জেন্টিনার ফুটবলে। আমরা সেট পিসে এত স্পেশালিটি এর আগে দেখিনি। সো এই স্কালোনিরাই পারেন, এই আইমাররা, স্যামুয়েলরাই পারেন দলটাকে আরও একবার নতুন করে সাজাতে, এবং সবার আগে স্কালোনি আরও একটা বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগ আউটে থাকবেন, এই জিনিসটা আমি চাই। এখন প্লেয়ারদের প্রসঙ্গে চলে আসি।
দেখুন, আমাদের অনেক তাড়াহুড়া। বিশ্বকাপের পরপরই যখন আর্জেন্টিনা কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলো দেখছি, সকলের প্রতি সম্মান রেখে বলি, এমন একটা ভাব আমরা করছি মনে হচ্ছে 1 মাস পরে 2030 বিশ্বকাপ, অর্থাৎ 26 বিশ্বকাপের পরে 30 বিশ্বকাপে আর্জেন্টিনার কোন কোন প্লেয়ার আসলে একাদশে থাকা উচিত সেটার প্ল্যান আমরা এখনই বসে করে ফেলার চেষ্টা করছি। প্রত্যেকবার একটা টুর্নামেন্টে খারাপ খেললে একেবারে বিশাল পরিবর্তন নিয়ে আসবেন, 4 বছর আগে পরে কি হবে সেটার পরিকল্পনা এখানে বসে করে ফেলবেন। এটা প্রমাণ করে যে আমরা হয়তোবা খুবই গভীরে গিয়ে ফুটবলটা বোঝার চেষ্টা করছি না, অথবা আমরা ফ্যান হিসেবে এই জিনিসগুলো করছি কারণ আমরা একটা হার মেনে নিতে পারছি না, যে কারণে আমাদের আরও একটা বিশ্বকাপ জয় করতেই হবে। সম্ভব হলে আগামী 1 মাসের মধ্যে বিশ্বকাপটাকে রিগেন করতে হবে, এমন ট্রফি কেন্দ্রিক আলোচনা আমরা করছি। দেখুন, আমরা যেহেতু বা আপনি যেহেতু একটা ফ্যান বেজের অংশ, ওই দলটাকে ভালোবাসতে হলে ট্রফি ছাড়া ভালোবাসা শিখতে হবে। কোনো রকমের ট্রফি যখন ছিল না, কোনো সাফল্য যখন ছিল না, তখন কি আপনি 28 বছর 36 বছর একটা ট্রফির জন্য অপেক্ষা করেননি? অবশ্যই করেছেন। সো এখনই আপনার সকল কিছু সমাধান আপনার এখনই করে ফেলতে হবে না, এখনই আপনার 2030-এর ফরমেশনটা কী হবে, কোন পজিশনে কোন প্লেয়ার খেলবে, এমন টাইপের ছবি বানিয়ে সেটা প্রকাশ করতে হবে না। এটা আরও অনেক পরে আসবে। এখন আপনি যদি বলেও ফেলেন 30 আসতে আসতে অনেক কিছু পরিবর্তিত হবে। দ্বিতীয় আরও একটা আনপপুলার কথা, বেশ কয়েকজন প্লেয়ারকে ঘিরে আমরা এমনভাবে আলোচনা করছি মনে হচ্ছে যে আর্জেন্টিনা বিশ্বকাপের ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়েছে এবং এ দলটার 1-2 প্লেয়ার বাদে সকলকে চেঞ্জ করে ফেলা উচিত। তার মানে আপনি এ দলটার সাফল্যটা অ্যাকনোলেজ করছেন না। এ দলটা আর যাই হোক একটা বিশ্বকাপের ফাইনাল কিন্তু খেলেছে, আরও একটা বিশ্বকাপের ফাইনাল তারা খেলেছে, অর্থাৎ এই বিশ্বকাপটা আর্জেন্টিনার জন্য একটা সাকসেসফুল মিশন ছিল। একটা সাকসেসফুল মিশনে যারা পার্টিসিপেট করেছেন সেখানে আপনি পজিশন বাই পজিশন, যে সকল পজিশনগুলোতে আসলে অমুক অমুক প্লেয়ার ভালো খেলেনি তাদেরকেই রিপ্লেস করতে পারেন। একেবারে বিশাল পরিবর্তন এনে এখন থেকেই আছে সকলকে বাদ দিতে আসলে পারেন না, কারণ আপনার এই পারফরমেন্সটাকে পজিটিভলি অ্যাকনলেজ করতে হবে। যখনই আর্জেন্টিনা কোনো একটা জায়গা থেকে খারাপ খেলে তখনই অমুক ইয়াংস্টার প্লেয়ার থাকলে, তমুক থাকলে আর্জেন্টিনা আকাশ পাতাল উদ্ধার করে ফেলতো, এমন টাইপের একটা প্রবণতা আমাদের সকলের মধ্যে দেখা যায়। এটার পেছনে একটা বড় কারণ লিওনেল মেসি। লিওনেল মেসি একা যতটা কন্ট্রিবিউট করতে পারেন আমাদের কাছে মনে হয় যে আমাদের ভবিষ্যতে লিওনেল মেসি খুঁজতে হবে। এমনকি আর্জেন্টিনাও একটা দীর্ঘ সময় ধরে ভবিষ্যতে ম্যারাডোনা খুঁজতে হয়রান হয়ে গিয়েছিল। এই ধারণাটাই আসলে ভুল। দিন শেষে একটা দল ওভারঅল 11 জনের পারফরমেন্স হবে, মাঝখান থেকে আপনি যদি একজন ম্যারাডোনা একজন মেসি বের করে আনতে পারেন সেটা আপনার লাক, এবং এমন একজন ফুটবলার বা এমন টাইপের ফুটবলার 10, 20, 50, 100 বছর একটা শতাব্দীতে একজন আসবে, এবং এটা আপনি পরিকল্পনা করে বের করে আনতে পারবেন না। এই যে পুরো বিশ্বকাপ জুড়ে আমরা উইঙ্গার খুঁজেছি, উইঙ্গার দরকার, এটা সকলেরই জানা যে কোনো একটা ফ্ল্যাঙ্কে যদি আনহেল ডিমারিয়ার মতো একজন উইঙ্গার থাকতেন আর্জেন্টিনার জন্য এই বিশ্বকাপটাও আক্রমণাত্মক দিক থেকে অনেক ভালো হতো। সকলেরই জানা, যারা 1-2 ম্যাচ দেখছেন তারাও বলতে পারবেন। কিন্তু কথাটা হচ্ছে এই বাস্তবতা আমরা মানতে পারি না যে আর্জেন্টিনার কাছে আসলে আনহেল ডিমারিয়া লেভেলের উইঙ্গার নেই। যদি থাকতো তাহলে লিওনেল স্কালোনি আসলে নিতেন। যে জুলিয়ানো সিমিওনি, নিকো গঞ্জালেসকে তিনি দলে নিয়েছেন তারা ডিমারিয়া লেভেলের উইঙ্গার নন। আলেহান্দ্রো গার্নাচো সত্যিকার অর্থে সে লেভেলে নিজেকে প্রমাণ করেননি। হয়তোবা ভালো 1-2 ক্লাবে খেলেছেন, বাট আপনি যদি তার ওভারঅল পারফরমেন্সটা দেখেন 6000+ মিনিট তিনি কিন্তু খেলেছেন। তার গোল কন্ট্রিবিউশন এখন পর্যন্ত 30-31টা, 117-20 ম্যাচে প্রায় 6000 মিনিটের মতো খেলে মাত্র 15-17টা গোল, 10-12টা অ্যাসিস্ট, এটা হচ্ছে তার স্ট্যাটস। সত্যিকার অর্থে যদি তিনি সেই লেভেলের পারফরমেন্সগুলি ইপিএলে দিতেন আপনি আর্জেন্টিনা জাতীয় দলে আলেহান্দ্রো গার্নাচোকে দেখতেন। আনফর্চুনেটলি সে জিনিসটা হয়নি। হ্যাঁ, অফকোর্স আপনার উইঙ্গার দরকার, স্পিডি একজন অ্যাটাকার দরকার, কারণ আর্জেন্টিনার ফাইনাল থার্ডে কেউ নেই। বাট একই সঙ্গে এই জিনিসটা বোঝা দরকার, যদি গার্নাচো সত্যিকার অর্থে সেই উইঙ্গারটা হতেন, ওরকমভাবে নিজেকে প্রমাণ করতে আসতে পারতেন, তাহলে অফকোর্স বিশ্বকাপ দলে তাকে স্কালোনি রাখতেন। ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের জায়গায় এখানে স্কালোনির সাথে আসলে কারোরই নেই। যদি সত্যিকার অর্থে জিয়ানলুইকা প্রেস্তিয়ানি, ক্লাউদিও অ্যাচেভেরি, ফ্রাঙ্কো মাস্তান্তুনো এরা নিজেদেরকে প্রমাণ করতে পারতেন বিশ্বকাপের আগে তারা বিশ্বকাপ দলে থাকতেন।
এই যে ক্লাউদিও অ্যাচিভিরি এবং ফ্রাঙ্কো মাস্তান্তুনো নামটা বলে আমি খুবই 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 নিজেকে বিপজ্জনক একটা জায়গায় নিয়ে এসেছি, কারণ আমরা অলরেডি ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং ক্লাউদিও অ্যাচিভিরিকে আর্জেন্টিনা জাতীয় দলের হার্ট, কিডনি, ফুসফুস সকল কিছু বানিয়ে দিচ্ছে। কিন্তু গত 2 দিনে আর্জেন্টিনার মিডিয়াতে সবচেয়ে বড় খবর যেটা, সেটা হচ্ছে এটা এখন পর্যন্ত নিশ্চিত না যে ফ্রাঙ্কো মাস্তান্তুনো দিন শেষে রিয়াল মাদ্রিদে থাকতে পারবেন কি না, নাকি রিয়াল তাকে লোনে দিয়ে দেবে, নাকি ফ্রাঙ্কো মাস্তান্তুনো নিজে রিকোয়েস্ট করছেন রিভার প্লেটে ফিরে যাওয়ার। একই রকমের সিচুয়েশন ক্লাউদিও অ্যাচিভিরির ক্ষেত্রেও হতে পারে। আর্জেন্টাইন অনেক জার্নালিস্ট এটা প্রেডিক্ট করছেন দিন শেষে এই প্লেয়াররা হয়তোবা সিক্রেটলি হলেও রিভার প্লেটে ফিরে আসার চেষ্টা করছেন। এই যে 17-18 বছর বয়সে লাতিন আমেরিকা থেকে ইউরোপে আসা এবং এত বড় দলে আসা, এটা অফকোর্স প্রমাণ করে যে তারা ট্যালেন্টেড, কিন্তু ট্যালেন্টটাই শেষ কথা না, সে ট্যালেন্টের এক্সিকিউশনও থাকা লাগবে। সে আসার পরে রিয়াল মাদ্রিদের ফ্রাঙ্কো মাস্তান্তুনো যতগুলো ম্যাচ খেলেছেন, যদি সত্যিকার অর্থে তার পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক হতো, তাহলে তিনি সত্যিকার অর্থে রিয়াল মাদ্রিদ থেকে বের হয়ে এখন রিভার প্লেট এমন টাইপের আলোচনা আসতো না। হয়তোবা সামনে এটা হবে, হয়তোবা ক্লাউদিও অ্যাচিভিরি বিশাল কিছু করবেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু করেননি। যখনই আমরা লিওনেল মেসির সাথে ইয়াংস্টার প্লেয়ারদের কম্পেয়ার করতে চাই, এই জিনিসটা আমরা কেন ভুলে যাই যে কেউই লিওনেল মেসির ধারের কাছে লেভেলেরও না। ওই বয়সে লামিন ইয়ামাল এসে স্পেনের হয়ে বিশ্বকাপ, ইউরো সকল কিছু জিততে পেরেছেন বিকজ ইয়ামাল ফার্স্টলি ওই লেভেলের ট্যালেন্টেড, সেকেন্ডলি তিনি সে ট্যালেন্টের প্রমাণও কিন্তু করেছেন। হি হ্যাজ দ্য প্রুফ যে তিনি ওই জায়গাতে এত বিশাল বিশাল ম্যাচ বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে পারেন। এই প্রমাণটা কিন্তু এখন পর্যন্ত ফ্রাঙ্কো মাস্তান্তুনো, ক্লাউদিও অ্যাচিভিরি এরা কেউ করেননি। হ্যাঁ, হয়তোবা লামিন ইয়ামাল বা তার চেয়েও বেশি ট্যালেন্টেড, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি বড় ম্যাচে এটা প্রমাণ না করেন, ততক্ষণ পর্যন্ত কোচের কাছে সুযোগ নেই আপনাকে হুট করে দলে নিয়ে এসে পুরো সিস্টেম আপনাকে দিয়ে খেলানোর। কি আপনি মাস্তান্তুনোর কথা বলেন, কি আপনি এখানে ক্লাউদিও অ্যাচিভিরির কথা বলেন, কি ব্রাজিলের এনরিকের কথা বলেন, সিচুয়েশনটা সেম হচ্ছে। লাতিন আমেরিকা থেকে ট্যালেন্টেড প্লেয়াররা আসছেন, প্রচুর ট্যালেন্ট নিয়ে আসেন, যাদের ট্যালেন্ট নিয়ে কোনো সুযোগ নেই আর সন্দেহ নেই, সুযোগও তারা মোটামুটি পাচ্ছেন বড় বড় দলগুলোতে ইউরোপে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারছেন না। দিন শেষে ওই পরিমাণ নাম্বার, ওই পরিমাণ গোল, অ্যাসিস্ট, ওই পরিমাণ চান্স ক্রিয়েশন, ওই পরিমাণ ড্রিবলিং, কোনো কিছু তাদের নামের পাশে সেভাবে থাকছে না যতটা তারা ট্যালেন্টেড। যতদিন পর্যন্ত থাকবে না, ততদিন পর্যন্ত আপনি এখনই এই প্লেয়ারদেরকে একটা দলের কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড বানিয়ে ফেললে ফুটবলই ভিউ পয়েন্ট থেকে কোনো কিছু হবে না। দেখবেন আপনি সারা জীবন, আপনি সারা জীবন হাহাকার করব, কিন্তু দিন শেষে স্কালনির মতো কোচেরা তাদেরকে দলে সেভাবে ডাকবেন না। তার মানে কখনোই এটা বলছি না যে তাদেরকে ডাকা উচিত না বা তারা কোনোভাবে ট্যালেন্টেড না। ট্যালেন্ট ইজ জাস্ট 50% অফ দ্য জব, বাকি 50% ইজ দ্য পারফরমেন্স। ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্সে সেটা করে দেখাতে হবে। যদি গার্নাচো, মাস্তান্তুনো, ক্লাউদিও অ্যাচিভিরি তারা সেই পারফরমেন্সগুলো করে দেখাতে পারেন একটা সিজন, দুটো সিজন, অফকোর্স তারা দলে আসবেন, আমরা সেই পারফরমেন্সগুলোর জন্য ওয়েট করব। ক্লাউদিও অ্যাচিভিরি, এই ফ্রাঙ্কো মাস্তান্তুনো, এই প্লেয়ারদের থেকেও আরও অনেক কম আলোচনায় থাকা উচিত ছিল কিকি রামোসের। হ্যাঁ, প্রথমে একজন কৃষ্ণাঙ্গ ফুটবলার হিসেবে আর্জেন্টিনা বয়সভিত্তিক দলে সুযোগ পেয়েছেন, একটা ট্যালেন্টেড প্রসপেক্ট হিসেবেই তিনি আর্জেন্টিনা দলে সুযোগ পেয়েছেন অনূর্ধ্ব 17 দলে। কিন্তু অনূর্ধ্ব 17 দলে একটা প্লেয়ার সুযোগ পেয়েছেন, তার গায়ের রঙের জন্য তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে। তাকে ভবিষ্যতে আর্জেন্টিনা জাতীয় দলে অনেকে অলরেডি নিয়ে এসেছেন, নিয়ে আসাটা তার জন্য ক্ষতিকারক হচ্ছে। আপনি যদি এখন কিকি রামোসের মতো একজন প্লেয়ারকে বলেন যে তুমি অলরেডি 2030 বিশ্বকাপ প্ল্যানে আছো, এটা তার জন্য ক্ষতিকারক। কারণ একটা জাতীয় দলে আসার আগে যতগুলো স্টেপ আছে, 17 দলে ভালো খেলা, অনূর্ধ্ব 19 বিশ্বকাপ বা 20 বিশ্বকাপে ভালো খেলা, একটা ভালো ক্লাবের রেগুলার পারফরমেন্স করা, তারপরে একটা সিনিয়র টিমের ডাক পাওয়া, তারপরে সিনিয়র টিমের সিস্টেমটাতে নিজেকে মানিয়ে নেওয়া, তারপরে সেখানে পারফর্ম করা, লাগাতার পারফর্ম করা, একই সাথে ক্লাবে পারফর্ম করা, তারপরে বিশ্বকাপ দলে ঢোকা, এই স্টেপগুলো বাদ দিয়ে হুট করে যদি আপনি 17 বছর বয়সী একজন প্লেয়ারকে দেখেই এখনই বলে দেন একটা দুটো ম্যাচ, তার চেয়ে বড় কথা দেখেনি না। আমার কাছে মনে হয় না যে কিকি রামোসের এমন কোনো পারফরমেন্স আসলে কোথায় অ্যাভেলেবেল আছে যেটা দেখে আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন যে হি ইজ দ্য নেক্সট মেসি, নেক্সট উইঙ্গার, নেক্সট বিগ থিং। আমরা
প্রত্যেকবারই যে কোনো একটা ব্যর্থতার সময় আমরা বিকল্প অপশান খুঁজে বের করি, যেমনটা বাংলাদেশ ক্রিকেট টিমে দেখা যায় যে কেউ একজন খারাপ খেললে এমন এমন নামকে আমরা খুঁজে বের করি যারা আসলে জাতীয় দলের পাইপলাইনে নেই। আমাদের কাছে মনে হয় যে নামটা নিয়ে কথাবার্তা কম বলা হচ্ছে, সেই নামটা যদি থাকতো তাহলে তিনি ভালো করতেন। তার মানে কি ইয়াংস্টার প্লেয়ার আর্জেন্টিনার একেবারে নেই? কোনো ইয়াংস্টার প্লেয়ার আর্জেন্টিনার দলে সুযোগ পাবেন না? অফকোর্স না। এমন ইয়াংস্টার প্লেয়ার রয়েছেন যারা প্রথমত খুবই ট্যালেন্টেড, দ্বিতীয়ত তারা পারফরমেন্সে তাদের ট্যালেন্ট শোকেস করেছেন। যেমন দুজন প্লেয়ারের কথা আমি বলতে চাই, এবং আর্জেন্টিনার নেক্সট কলে আমি এই দুজনকে সামহাউ দলের সাথে দেখতে চাই। একজন হচ্ছে নিকো পাজ। নিকো পাজ কোমর জার্সিতে যে পারফরমেন্সগুলো দিয়েছেন, সে পারফরমেন্সের ভিত্তিতে নিকো পাজকে আর্জেন্টিনার মিডফিল্ডে একটা জায়গা দিতেই হবে। হয়তো বা লিওনেল মেসির সাথে সেম পজিশনে চলে আসেন বলে 26 বিশ্বকাপের প্ল্যানে স্কালোনি তাকে রাখেননি, একটা যুক্তি আমি দিলাম। বাট 26 বিশ্বকাপের পরে এটা আর কোনো রকমের যুক্তি হতে পারে না। এমনকি লিওনেল মেসি খেলা কন্টিনিউ করলেও নিকো পাজের একটা জায়গা এখানে আসলে হওয়া উচিত। কারণ শুধুমাত্র উইং ঘেঁষে বা শুধুমাত্র ড্রিবলিং, টার্নিং অ্যান্ড টুইস্টিং এই অ্যাবিলিটির জন্য না, নিকো পাস বল পায়ে না থাকলে যথেষ্ট নিচে এসে ডিফেন্ডও করেন, এবং সিরিয়াতে যতগুলো অ্যাটাকিং মিডফিল্ডার ট্যাকেল করতে পারেন, নিকো পাস তার মধ্যে অন্যতম। কোনো একটা ম্যাচে যদি দেখেন, স্টার্স বের করে আনে দেখতে পারেন যে নিকো পাসের ট্যাকেল করার, বল রিগেন করা অ্যাবিলিটি অনেক ভালো। এটা তাকে একটা পারফেক্ট প্রোফাইল বানায়। অর্থাৎ এই প্লেয়ারটা প্রথমত ট্যালেন্টেড, দ্বিতীয়ত দুটো সিজন খুবই ভালো পারফর্ম করেছেন, তৃতীয়ত অ্যাটাক করলে যে একেবারে ডিফেন্ডই করবেন না ব্যাপারটা এমন নয়, ফিজিক্যালিটিও আনতে পারেন, ট্যাকলও আনতে পারেন। অর্থাৎ বল পায়ে না থাকলেও অফ দ্য বলে তিনি কোনো না কোনোভাবে কন্ট্রিবিউট করবেন। এই প্লেয়ারটা, এই ইয়াংস্টারটাকে দলের মধ্যে অফকোর্স ইনক্লুড করতে হবে। ভ্যালেন্টিন বার্কোর মতো একজন প্লেয়ার যিনি কিনা চেলসির খুব কাছাকাছি আছেন, এমন একজন প্লেয়ার যিনি কিনা লাগাতার একটা দুটো সিজন জুড়ে ভালো ফুটবল খেলেছেন, যিনি ওই প্রোফাইল মিডফিল্ডে যেটা 26 বিশ্বকাপে মিসিং ছিল। হ্যাঁ, 26 বিশ্বকাপে মানলাম যে আপনি এর আগে ভ্যালেন্টিন বার্কোকে দলটার সিস্টেমের সাথে খুব একটা বেশি আসলে অভ্যস্ত করাননি, কারণ ফুটবলে শুধুমাত্র নিজে ভালো খেললে হয় না, আমি কীভাবে খেলছে সেটা বাকি সতীর্থদের সাথে একটা বোঝাপড়ারও ব্যাপার থাকে। যেহেতু সে কম্বিনেশনটা আপনি তৈরি করতে পারেননি, বাট 26 বিশ্বকাপ শেষ হয়েছে, মিডফিল্ডে সেই শূন্যতার জায়গায় লেফট সাইডের সেই মিডফিল্ডে বা রাইট সাইডেও আপনি রড্রিগো ডি পল বা এমন টাইপের কোনো একটা প্রোফাইলের শেষ এখানেই হতে হবে আনফর্চুনেটলি, এবং সেখানে আপনার ভ্যালেন্টিন বার্কোকে অফকোর্স ইনক্লুড করতে হবে। ভ্যালেন্টিন বার্কোর ট্যালেন্ট তার পক্ষে কথা বলে। ওয়ান সেকেন্ড খুবই ট্যালেন্টেড, যেটা মাস্তান্তুনে আছে ভিডিওরাও এটা, বাট মোস্ট ইম্পর্টেন্টলি অলরেডি প্রুফ করেছেন যে বড় মঞ্চে এই ট্যালেন্টটা আসলে ভালো খেলতে পারে, দুটো অ্যাবিলিটি আছে। সো কেন আপনি হচ্ছে এই প্লেয়ারটাকে সুযোগ দেবেন না? সো নিকো পাস, ভ্যালেন্টিন বার্কো, আপনি দুজন প্লেয়ারকে মিডফিল্ড টু ফাইনাল থার্ডে অ্যাকোমোডেট করেন। আপনি লো সেলসোকে আরও একবার তার ক্যারিয়ারে রিভাইভ করে একটা সুযোগ দেন। যদি লো চেলসোকে সে সুযোগটা দিতে চান, যেহেতু তিনি একটু অ্যাটাক মেন্টালিটির মিডফিল্ডার, তার মানে আপনার খুবই ভালো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন কন্ট্রোলার লাগবে। আপনার সত্যিকার অর্থে স্পেনের রদ্রি না হলেও রদ্রির মতো কোনো একটা প্রোফাইলকে একটা বল প্লেয়িং সেন্ট্রাল মিডফিল্ডার বের করতে হবে। সেক্ষেত্রে আপনি কি অ্যালান ভারেলা, এনজিও বারানেচেয়া, ইকি ফার্নান্দেস কোন অপশানটার দিকে যাবেন, ম্যাক্সিমো পেরোনে কোন অপশানটার দিকে যাবেন, যার মধ্যে লিয়ান্দ্রো পারাদেসের মতো ফিজিক্যালিটিও আছে, যার মধ্যে বল পায়ে রেখে সবসময় খেলার একটা অ্যাবিলিটিও আছে। এইরকম একটা প্রোফাইল আপনার লাগবে যদি আপনি এখানে লো সেলসো অথবা নিকো পাজের মতো প্লেয়ারদেরকে প্রমোট করতে চান। সো ফাইন্ড আউট দ্যাট ডিফেন্সিভ মিডফিল্ডার, সেই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যেটা একটা মিডফিল্ডার আইডেন্টিটি ক্যারি করে, একটা গেমের টেম্পো পেস কন্ট্রোল করে, সেই মিডফিল্ডারটা বের করে আনেন। কারণ পারদেশরা যে ফর্মে থাকুন না কেন, তারা অফকোর্স বয়সও হয়ে যাচ্ছে, ফিটনেসেরও সমস্যা আছে, তার লং টার্ম ধরে আর সার্ভিস দেবেন না। অলরেডি আমি কিন্তু 3টা ইয়াংস্টার প্লেয়ারের ফুটবলের কথা বলে ফেলেছি। এরপর আপনি ডিফেন্সে চলে আসেন। ডিফেন্সে লিজান্ড্রো মার্টিনেজ এবং কুটির ওমরে যে পারফরমেন্স দিয়েছেন তাদেরকে রিপ্লেস করার কোনো প্রশ্নই আসে না, বরঞ্চ আপনি মার্কোস সেনেসি, লিয়ান্ড্রো বালের্দি এদেরকে ডিপেন্ড করে আরও একটা টুর্নামেন্ট, আরও একটা বিশ্বকাপ পর্যন্ত চিন্তা করতে পারেন। বাট এখানে ওই যে অ্যারন অ্যানসেলমিনের মতো একজন প্লেয়ার যিনি চেলসিতে সুযোগ পাচ্ছেন, এমন টাইপের ইয়াং ট্যালেন্টদেরকে একটু প্রমোট করার চেষ্টা করেন, কারণ বিশ্বকাপ আসতে আসতে এই টাইপের প্লেয়ার আপনার লাগবে। আপনি এটা সবার আগে অ্যাকনলেজ করেন যে রাইট ব্যাকে আপনার আসলে প্রোফাইল লাগবে। রাইট ব্যাকে মলিনা মন্তিয়ালকে দিয়ে আপনি যে কাজগুলো করাচ্ছেন সেটা কখনোই রাইট ব্যাক টাইপের কাজ হতে পারে না।
সো অগাস্টিন গিয়াই হতে পারে, অন্য কোনো প্রোফাইল হতে পারে। আপনার এখানে ইয়াং, খুবই ট্যালেন্টেড, স্পিডি এবং ফিজিক্যালি যথেষ্ট অ্যাভেলেবেল একটা প্লেয়ার, 90 মিনিট খেলার মতো একটা প্লেয়ার আপনার লাগবে। অলরেডি 4টা পজিশন 5টা পজিশনে কিন্তু চলে এসেছে। লেফট ব্যাক পজিশনে নিকোলাস তাগলিয়াফিকো বিশ্বকাপে ফাইনালে যে পারফরমেন্সটা দিয়েছেন, কোনো কারণ নেই এই মুহূর্তে নিকোলাস তাগলিয়াফিকোকে চেঞ্জ করার, বিন্দুমাত্র কোনো কারণ নেই। কারণ তাগলিয়াফিকো আরও একবার বড় ম্যাচে বিশাল একটা পারফরমেন্স দিয়েছেন। তবে ব্যাক অফ দ্য মাইন্ডে আপনার চিন্তা করা লাগবে সামওয়ান লাইক হুলিও সোলার কিংবা আরও যে প্রোফাইলগুলো আছে, আপনার ইয়াং একটা ব্যাকআপ তৈরি করা লাগবে। বিকজ বিশ্বকাপ আসতে আসতে বা 2 বছর পরে তাগলিয়াফিকোর সেই বয়সটা থাকবে না, ওয়ান্স অ্যাগেন মার্কোস অ্যাকুনিয়া টাইপের একটা সিচুয়েশন হতে পারে। সো এই পজিশনগুলোকে নিয়ে যদি আপনি কাজ করেন, 5টা-6টা পজিশন, এখানে এমিলিয়ানো মার্টিনেজ তার ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেবেন সেটার জন্য যদি আপনি ওয়েট করেন, ব্যাকআপ হিসেবে একটা ইয়াং প্লেয়ার তৈরি করেন, এটা যদি আপনি একটা 2 বছরের পরিকল্পনা হিসেবে কোপা আমেরিকাকে কেন্দ্র করে এমন একটা দল সাজান, তাহলেই কিন্তু আমার কাছে মনে হয় আর্জেন্টিনার কোপা ধরে রাখা, আর্জেন্টিনার আরও একটা বিশ্বকাপ অন্তত সেমিফাইনাল খেলার মতো টার্গেট রাখা, পরবর্তীতে ফাইনাল জিততে খেলতে লাখও লাগে, এমন টাইপের ট্যালেন্ট, এমন টাইপের সিস্টেম আর্জেন্টিনার অলরেডি আছে। এমনকি লিওনেল মেসি যদি আনফর্চুনেটলি আর নাও খেলেন, তারপরও আছে। এই 4-5টা জায়গাতে আপনার হচ্ছে ব্যাকআপ লাগবে। এবং অফকোর্স আপনার এবার স্কোয়াডটাকে এভাবে রোটেট করতে হবে যে যাতে করে আপনার কাছে ওই ফ্রিডমটা থাকে যে আপনি যখনই দেখলেন যে ফার্স্ট হাফ কাজ করছে না, সেকেন্ড হাফে আপনি ফ্রেশ লেগ নামিয়ে দিলেন। ফাইনালে ফাবিয়ান রুইসকে রিপ্লেস করেছেন পেদ্রির মতো ফুটবলার সাবস্টিটিউট হিসেবে খেলে সেকেন্ড হাফ থেকে শুরু করে পুরো মিডফিল্ডটা কন্ট্রোল করেছেন। অ্যালেক্স বায়ানাকে রিপ্লেস করেছেন নিকো উইলিয়ামস, যিনি কিনা ওই গোলটাতে অ্যাসিস্ট করেছেন। ফেরান তোরেস গোল স্কোরার পরবর্তীতে বদলি হিসেবে এসেছেন। সো আপনার যত বেশি এরকম ব্যাকআপ থাকবে, তত বেশি আপনি এমন টাইপের টুর্নামেন্টে যেখানে ফিজিক্যালি অনেক অনেক লম্বা সময় খেলতে হয়, মেন্টালি অনেক প্রেশার নিতে হয়, এমন সিচুয়েশনে আপনি অফকোর্স ভালো করবেন, উইদাউট এনি ডাউট ভালো করবেন। আমার মূল কথাটা ছিল এটাই আপনাদেরকে বোঝানো যে এই আলোচনাটা হওয়া উচিত পজিশন বাই পজিশন। তার মানে আমি কখনোই এটা বলছি না যে ইয়াং ট্যালেন্টেড কোনো একটা প্রসপেক্টকে আমরা কখনোই প্রমোট করব না। নিকো পাস, ভ্যালেন্তিন বার্কো একজন ইয়াং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন ইয়াং রাইট ব্যাক, লেফট ব্যাকে একটা অফকোর্স ইয়াং বিকল্প, অ্যানসেলমিনোর মতো কোনো একটা সেন্ট্রাল ডিফেন্ডারকে রেডি রাখা, একজন ব্যাকআপ গোলকিপার ইয়াং রেডি রাখা। অলরেডি কিন্তু একটা দলের 11টা পজিশনের মধ্যে 4-5টা-6টা পজিশনে আপনি ইয়াং প্রসপেক্ট আনছেন, আপনার গড় বয়সটাও কিন্তু কমে যাবে। এটার পরে যদি ক্লাউদিও অ্যাচেভেরি, জিয়ানলুইকা প্রেস্তিয়ানি, যদি ফ্রাঙ্কো মাস্তান্তুনো, যদি কিকি রামোস, যদি XYZ যে কোনো প্লেয়ার ভালো করেন, প্রথমত ট্যালেন্ট ওকে, ইটস জাস্ট এ হাফ অফ দ্য জব। প্রমাণ করেছেন কিনা সে ট্যালেন্টটা লাগাতারভাবে খেলে, সে স্ট্যাটস, সে ড্রিবলিং স্কিল, সে পাসিং অ্যাকুরেসি, সেই গোল অ্যাসিস্ট, ফাইনাল থার্ডে কন্ট্রিবিউশন তাদের আছে কিনা। যদি থাকে অফকোর্স এমন প্রোফাইল যখন আসবে, যখন থাকবে, তখন আমরা সেটা নিয়ে আলোচনা করবো। এটা মাতিয়াস সুলে হতে পারেন, এটা ভ্যালেন্তিন কার্বোনি হতে পারেন, অনেক কিন্তু প্লেয়ার এখানে সত্যিকার অর্থ হতে পারেন। যদি ওভাবে প্রমাণ করে আসতে পারেন, স্ট্যাটস নিয়ে আসতে পারেন, ওই টাইপের ইম্প্যাক্ট, স্ট্যাটসের চেয়েও ইম্প্যাক্টটা রাখতে পারেন, আমরা তখন তাদেরকে মাথায় তুলে ফেলবো। তখন তাদেরকে কেন্দ্র করে আমরা ওই একাদশটা চেঞ্জ করে, দরকার হলে 10টা পজিশনও চেঞ্জ করে ফেলবো 26 বিশ্বকাপের থেকে 30 বিশ্বকাপ আসতে আসতে। বাট আগে তাদেরকে এই জিনিসটা প্রমাণ করতে দেন, আগে এই জিনিসটা অ্যাকনলেজ করেন যে স্কালোনি যে কাজগুলো করেছেন, আর্জেন্টিনার এই দলটা যে কাজগুলো করেছে গত 5 থেকে 6 বছরে, সেটা অসাধারণ ছিল। স্টিল আর্জেন্টিনার কাছে সত্যিকার অর্থে ট্যালেন্টেড ফুটবলার আছে। স্ট্র্যাটেজিটা চেঞ্জ হওয়া উচিত, কয়েকটা পজিশনে পরিবর্তন আনা উচিত, এবং বাকি পজিশনগুলোতে একটা সুস্থ প্রতিযোগিতা রাখা উচিত যে কোনো একজন ইয়াং প্লেয়ার আসলে শুধুমাত্র তিনি ইয়াং স্টার এর জন্য যে সুযোগ পাবেন না, ব্যাপারটা এমন নয়। যদি তিনি প্রমাণ করে আসতে পারেন, অফকোর্স তিনি সুযোগ পাবেন। এভাবেই সিস্টেম্যাটিক্যালি একটা পজিশন ধরে পরিবর্তন আসবে। একই সঙ্গে আপনার আগামী 3 মাসের মধ্যে 6টা পজিশন আপনার সলভ করার দরকার নেই। আপনি যদি 2 বছরের মধ্যে এগুলো অল্প করে সলভ করে আসতে পারেন, কোপা আসতে 2028-এ, তারপর যদি আপনি আরও 6 মাস 1 বছর ধরে বাকি পজিশনগুলো একটু
ঠিক করার চেষ্টা করেন, তারপরে যদি আপনি 29-এ এসে একটা বছর ধরে এই দলটাকে ধরে রেখে লাগাতার ম্যাচ খেলান, আমার কাছে মনে হয় আরও একটা বিশ্বকাপ আসতে আসতে, জানি না বিশ্বকাপটা অনেক লাকের ব্যাপার, বাট আরও একটা স্বপ্ন দেখার মতো যথেষ্ট ট্যালেন্ট, যথেষ্ট ওয়েল অর্গানাইজড অ্যাপ্রোচ, ফুটবল সিস্টেমেটিক অ্যাপ্রোচের একটা দল আর্জেন্টিনার তৈরি হবে। আশা করছি আমার পয়েন্টগুলো বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।